ঘটনাটি আসিফ আলী ভাই মূলত জানতে পেরেছিলেন ওনারই ভার্সিটির একজন সিনিয়র বড় ভাই, এক রুমমেট, তার কাছ থেকে। মূলত এই ঘটনাটির ভুক্তভোগী ওই বড় ভাই নিজে। উনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই একটি লোভনীয় সাবজেক্টে লেখাপড়া করতেন। ওই সাবজেক্টে চান্স পাওয়াটাই অনেক টাফ একটি ব্যাপার। উনি অত্যন্ত মেধাবী একজন স্টুডেন্ট ছিলেন, কিন্তু একজন এত মেধাবী স্টুডেন্ট কিভাবে সে তার লেখাপড়া এবং ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে, এই ঘটনাটি তার জলজান্ত প্রমাণ। তো চলে যাই আমরা মূল ঘটনায়। উনি যখন 3-4 স্টুডেন্ট, তখন ওনার নাকি হঠাৎ করে মাথার মধ্যে একটি ভূত চেপে বসে যে সে পরী দেখবে। ওনাদের কাছাকাছি অবস্থান করা একজন কবিরাজ ছিল। উনি সেই কবিরাজের কাছে যান ওই বয়সেই, সে পরী দেখতে চায়। তখন সে বলে, না, তুমি তো ছোট মানুষ, তুমি এগুলো দেখে কি করবা, তুমি এগুলো দেখে সইতে পারবা না। তো সে তো নাছর বান্দা এবং উনি একজন দুরন্ত মানুষ ছিলেন, সে দেখবেই। সে বারবার কবিরাজ বাচ্চার কথা মনে করে সে বারবার না করে দিছে, কিন্তু এই বাচ্চা এমন ডিস্টার্ব শুরু করছে ওনাকে। তো একটি পর্যায়ে কি হয়, ওই কবিরাজ ওই বাচ্চার কাছে, এই যে ভাই আর কি, তো ওনাদের আবার পারিবারিক অবস্থা মোটামুটি ভালোই ছিল, তো বলে যে আমার তো কিছু টাকা পয়সা লাগবে, তুমি আমাকে টাকা পয়সা দিতে পারবা কিছু, আমি পরে তোমাকে ফেরত দিয়ে দিব। তখন উনি বলেন যে টাকা পয়সা আমি আপনাকে ম্যানেজ করে দিব, আমাকে ফেরত দিতে হবে না, কিন্তু শর্ত একটা, আমাকে পরী দেখাইতে হবে। তখন উনি কিছুক্ষণ চুপ করে থেকে বলে, আচ্ছা ঠিক আছে, যাও, তোমাকে আমি দেখাবো। এবং উনি যে কোনো ভাবে হোক বাসা থেকে কিছু টাকা পয়সা ম্যানেজ করেন এবং ওই কবিরাজকে দেন। তো কবিরাজও উপকৃত হয় এবং সে তার শর্ত অনুযায়ী দাবি করে বসে যে আমাকে পরী দেখাতে হবে। তো কবিরাজ একটি নির্দিষ্ট সময় এবং দিন বলে দেন যে কোন দিনের কোন সময়ে কোথায় তাকে আসতে হবে। এক পূর্ণিমার রাত্রে তার বাড়ির কাছে একটি মাঠে তাকে আসতে বলেন, একা একা বলেন যে এটা কাউকে বলা যাবে না, এবং উনি কাউকে বলেন। উনি রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে গেছে, কারণ উনি তো ছোট মানুষ, একা একা বের হলে তো বাড়ির লোকজন তাকে বাধা দিবে, সবাই যখন ঘুমিয়ে গেছে তখন টুক করে বের হয়ে গেছেন। বের হয়ে ওই মাঠে চলে গেছেন, গিয়ে দেখেন যে ওখানে ওই কবিরাজ বসেই আছে। তখন ওই কবিরাজ তাকে বলেন যে এখন তোমাকে পরী দেখাবো, তুমি কিন্তু ভয় পেও না, এখানে যা যা হবে কাউকে বলতে পারবা না। বলে ঠিক আছে, কাউকে বলবো না। তো ওই কবিরাজ সে তার মতো করে মন্ত্র পড়তে শুরু করে। এটা কিন্তু এই যে গল্পটা বলছি, এটা কিন্তু বড় ভাই ওনার বাড়ি ছিল কুষ্টিয়াতে, এই ঘটনাটা কুষ্টিয়ার আর কি, এটি আসিফ ভাইকে বলেছেন, সেইভাবে বলছি। তো সে মন্ত্র পড়তে শুরু করে। মন্ত্র পড়তে পড়তে একটি পর্যায়ে মনে হচ্ছিল দূর থেকে ঘোড়ার খুরের আওয়াজ পাওয়া যাচ্ছে, এবং কিছু সময়ের মধ্যে সুন্দর একটি ঘোড়ার গাড়ি এসে সামনে দাঁড়ায়। ওর ভেতর থেকে 14-15 বছর বয়সী খুব অপরূপা সুন্দরী একজন নারী বের হন। বের হওয়ার পর সে আসে, সে তাকে সালাম দেয়, উপস্থিত সকলকে সালাম দেয়, তারাও সালামের উত্তর নেয়। এবং সে এসে বলে এই বড় আসিফ আলী ভাইয়ের বড় ভাইকে, ডিপার্টমেন্টের ইউনিভার্সিটির বড় ভাইকে, যে তোমাকে আমি অনেক আগে থেকেই দেখছি, অনেক আগেই তোমাকে আমি দেখা দিতাম, কিন্তু দেখা দেইনি, তুমি ভয় পেতে পারো এই জন্য। তখন এই বড় ভাই তাকে বলছে যে আমি আপনাকে কি বলে ডাকবো? তখন সে বলছে তুমি আমাকে মা বলে ডাকবে। এখন দেখা যাচ্ছে যে তার থেকে বয়সের পার্থক্য আছে অল্প বিস্তর, কিন্তু তাকে মা বলে ডাকতে কেমন লাগে। তারপর সে বলছে আচ্ছা ঠিক আছে, ডাকবো। এবং তখন ওই যে পরী সে বলে আমি তোমার সবসময় আশেপাশেই থাকবো, তোমার উপকার করার চেষ্টা করব, যখন ডাকবা চলে আসবো, তবে আমি তোমাকে দেখা দিব স্বপ্নের মধ্যে সব সময়, এমনি বাহ্যিক ভাবে খুব কম দেখা দিব। তো এই বলে সে যেভাবে এসেছিল সেভাবেই আবার ওই ঘোড়ার গাড়িতে চলে যায়। এরপরে কেটে যায় বেশ কিছু বছর। মাঝে মাঝে স্বপ্নের মধ্যে সে ওই পরীকে দেখতে পেত, স্বপ্নের মধ্যে কথা বলতো।
একবার কি হলো, স্থানীয় একটি নির্বাচনে সে ওই ভোট কেন্দ্রের পাশ দিয়ে যাচ্ছিল, যেখানে অনেক মানুষ, দিনের বেলা প্রচুর মানুষ আসছে ভোট দেওয়ার জন্য, বেশ উৎসব মুখর পরিবেশ। তখন সে চিন্তা করলো, আচ্ছা এখনো বইটাকে ডাক দিয়ে দেখি তো দিনের বেলা এত মানুষের সামনে আমার কাছে আসে কিনা। তখন সে ডাক দেয়। কয়েকবার ডাক দেওয়ার পর সে দেখতে পায় তার থেকে কিছুটা অদূরে একটি বড় গাছ ছিল। এই গাছটি শেকড় সহ উপড়ে পড়ে গেল এবং ওইখানে মনে হলো কারো অবয়ব সে দেখতে পেল। স্থানীয় লোকজন তারা হঠাৎ করে চমকে উঠেছে, কি ব্যাপার, গাছ এভাবে পড়লো, নির্বাচন চলছে ভোট কেন্দ্রের পাশাপাশি, আবার কোনো নাশকতা কিনা। বলে যে না, এগুলো কিছু না, গাছ এমনিতেই শিকড় সহ পড়ে গেছে। যাই হোক, বিষয়টা সকলে স্বাভাবিকভাবে নিয়েছে, কিন্তু ওই ভাই কিন্তু জানতো বিষয়টা স্বাভাবিক না। এর কয়েকদিন পরে উনি রাতের বেলা বাজার থেকে ফিরছিলেন। হঠাৎ করে একটি কুকুর তার পথ আগলে দাঁড়ায় এবং কুকুরটি খুব ঘেউ ঘেউ করতে থাকে। কুকুরটির ঘেউ ঘেউ শুনে এবং দেখে মনে হচ্ছিল কুকুরটি মূলত তাকে দেখে ঘেউ ঘেউ করছে, তার পাশে কেউ একজন আছে তাকে দেখে ঘেউ ঘেউ করছে। সে তো খুব অবাক হয়, কি ব্যাপার, আমার সাথে তো কেউ নেই, এরকম ঘেউ ঘেউ করছে কেন। যাই হোক, কুকুরটি আবার পরে চলে যায়, কোনো কারণে হঠাৎ করে সে থেমে যায়, আবার সে চলে যায়। এর কিছুদিন পর ঘটে আরো একটি ঘটনা। তখনও তো উনি বড় হননি, ছোট মানুষই বলা চলে। খেলার মাঠে ক্রিকেট খেলা হচ্ছে। এলাকার সিনিয়রদের একটি দল, জুনিয়রদের একটি দল। সিনিয়রদের যে দলটি রয়েছে তাদের বয়স মোটামুটি 20-22 বছর, আর জুনিয়রদের যে দলটি রয়েছে তাদের বয়স মোটামুটি 12-13 বছর। এটি একটি প্রীতি ম্যাচ আর কি, হার জিত বিষয় না, এটা প্রীতি ম্যাচ, এটা আনন্দ। খেলার মাঠে কি হয় যে ওই যে বড় ভাই আর কি, উনি ব্যাটিং করছে, তো হঠাৎ করে ওনাকে আম্পায়ার আউট দিয়ে দেয়। আউট দেওয়ার পিছনে কারণ ছিল, যিনি বোলিং করছেন উনি এলবিডব্লিউ আবেদন করেন আম্পায়ারের কাছে, আম্পায়ার সেটা অ্যাকসেপ্ট করেন, তাকে আউট দিয়ে দেন। এখন উনি বলছেন যে না, এলবিডব্লিউ হয়নি। তো কথা কাটাকাটির একটা পর্যায়ে যে ঘটনাটি ঘটে সেটি হলো, ওই যে বড় যিনি আছেন উনি হাতের কাছে থাকা একটা স্ট্যাম্প বা ব্যাট কিছু একটা দিয়ে ওই ভাইকে আঘাত করে বসেন। সিনিয়র যিনি, তিনি আঘাত করেন এই জুনিয়রকে। মূলত আঘাতটা করেছিলেন ব্যাট দিয়ে, তার হাত থেকে ব্যাট কেড়ে নিয়ে তাকে তার মাথায় আঘাত করেছে এবং আঘাত করার সাথে সাথে উনি পড়ে গেছেন নিচে। সকলে ভেবেছিল যে যে জোরে আঘাত করেছে তাতে তার মারা যাওয়ার কথা, কিন্তু এই আসিফ আলী ভাইয়ের যেই ডিপার্টমেন্টের ভার্সিটির বড় ভাই, তিনি নাকি দেখেন যে তার মাথায় কিছুই হয় নাই, একদম স্বাভাবিক। তিনি যখন দেখলেন তিনি একদম স্বাভাবিক, তিনি দৌড়ে গিয়ে একটা স্ট্যাম্প উঠিয়ে নিয়ে ওই খেলার মাঠে তার যে সিনিয়র, তার মাথায় মেরেছে সেই সজোরে এক বাড়ি দেওয়ার সাথে সাথে ওই স্ট্যাম্প ভেঙে গেছে এবং তার মাথা খুবই বাজে ভাবে ইনজিউর্ড হয়, দরদর করে রক্ত পড়তে থাকে এবং পরবর্তীতে বিচার সালিশে বিশাল অঙ্কের একটা জরিমানা দিতে হয়েছিল এই চিকিৎসা বাবদ। সকলে খুব অবাক হয়েছিল যে 20-22 বছর বয়সী একটা ছেলে ব্যাট দিয়ে এই ছোট ছেলেকে মাথায় এত জোরে আঘাত করলো, তার কিচ্ছু হলো না, আর একটা স্ট্যাম্প দিয়ে বাড়ি দিল তার থেকে উঁচা লম্বা সিনিয়র একজনকে, এই স্ট্যাম্প ভেঙে গেল এবং তার মাথার কি ভয়াবহ অবস্থা হলো। এটা কিভাবে সম্ভব? কিন্তু এটি কিন্তু মূলত কেউ বুঝতে পারেনি যে কি কারণে এটা হয়েছে। পরবর্তীতে ওই যে পরী, তার কাছ থেকে সে জানতে পারে এই যে গাছ উপড়ে যাওয়া এবং তার পাশে অদৃশ্য কাউকে দেখে কুকুর ঘেউ ঘেউ করছিল, তারপরে এই যে খেলার মাঠে তাকে যে ব্যাট দিয়ে বাড়ি দেওয়া হলো, এটি কিছুই যে হয়নি, এর সবকিছুর পিছনে, এই তিনটা বিষয়ের পিছনে ওই পরীর উপস্থিতি ছিল।
এবং সে যে আবার স্ট্যাম্প দিয়ে আরেকজনকে বাড়ি দিয়েছে, এখানেও পরীর হস্তক্ষেপ ছিল। যাই হোক, এভাবে কেটে যেতে থাকে দিন। উনি অত্যন্ত মেধাবী ছিলেন, যার কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের খুবই লোভনীয় একটি সাবজেক্টে চান্স পেয়ে যান। তো চান্স পাওয়ার পর ওনার লেখাপড়া আগাচ্ছিল না। ওই সময়ে যেটি হয়, তখন ভূত এফএম হতো রেডিও ফুর্তিতে, 88.0 FM এ। আপনারা অনেকেই সেই ভূত এফএম শুনেছেন। তো 2011 সালের দিকে রাতের বেলা এই আসিফ আলী ভাই উনি ভূত এফএম শুনছেন, আর ওনার ওই রুমমেট যে ভাই, ভার্সিটির বড় ভাই, সে আবার ভূত এফএম শুনতো না, সে মোবাইলে এফএম এ অন্য কোনো গান টান শুনতো আর কি, ভূত এফএম খুব একটা বেশি শুনতো না। তো এক রাতে ওনার সাথে একই রুমে ছিলেন আসিফ আলী ভাই, হেডফোন দিয়ে ভূত এফএম শুনছেন, উনি অন্য কিছু শুনছেন। হঠাৎ করে উনি বলে ওঠেন যে, আসিফ তোমার হেডফোনটা দাও, আমি আজকে ভূত এফএম শুনবো। তো আসিফ আলী ভাই হেডফোনটা দিয়ে দেন। তো হেডফোন দিয়ে শুনতে শুনতে হঠাৎ করে উনি বলে ওঠেন যে, ইউরেকা, পেয়েছি পেয়েছি। তখন আসিফ আলী ভাই বলেন, কি পেয়েছেন ভাই? বলে, বলবো, পরে বলবো। পরদিন সকালবেলা ওই ভাইকে রুমে আর পাওয়া যায় না। উনি মনে করেছেন যে হয়তো ভার্সিটিতে গেছেন, কিন্তু না, ভার্সিটিতে উনি যাননি, উনি বাড়িতে চলে গেছেন। বেশ কিছুদিন পর উনি ফেরত আসেন। যখন আসেন তখন আসিফ আলী ভাই জিজ্ঞেস করেন, ভাই আপনি কোথায় গিয়েছিলেন হঠাৎ করে, কোনো কথাবার্তা না বলেই চলে গেলেন? বলে, হ্যাঁ গেছিলাম, আমি এমন একটা তথ্য পেয়েছি যেটা আমি বাস্তব রূপদান করার জন্য আমি আর অপেক্ষা করতে পারিনি। তারপর উনি বলছেন যে, দীর্ঘদিন ধরে আমি পজেসড হয়ে আছি, এই অবস্থা থেকে আমি মুক্তি পেতে চেয়েছিলাম, অনেক লোকজনদেরকে দেখিয়েছি, কিন্তু আমি কোনো সমাধান খুঁজে পাইনি। তো ভূত এফএমে এমন একটি গল্প হচ্ছিল, ওই গল্পে আমার মতো এই সমস্যার একজন মানুষ কিভাবে মুক্তি পেয়েছে ওই সময় ঘটনাটি চলছিল। তো উনি যেভাবে মুক্তি পেয়েছে, আমি ওই সমাধানটা মনে হয়েছে আমার জন্য পারফেক্ট হবে, এই জন্য আমি খুশি হয়েছিলাম এবং সেই সমাধানটা করার জন্য বাড়িতে চলে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে আমি অনেক হুজুরদেরকে দেখিয়েছি যারা এই বিষয়গুলো পারেন, এবং আমি মোটামুটি অনেকটা পথ এগিয়েও গিয়েছি। তো যাই হোক, আসিফ আলী ভাই ওই ভাইকে জিজ্ঞেস করেন, আচ্ছা আপনি যেই পজেসড হয়ে আছেন, আপনার ফিলিংসটা কেমন হয়, যে আপনার সাথে যে সবসময় ওই জিনিসটি থাকে? তখন সে বলে যে, এটি একটি সফটওয়্যারের মতো, মাথার উপরে মনে হচ্ছে যে কোনো একটা অংশ চেপে ধরে বসে আছে, এবং মাথা হ্যাং হয়ে থাকে, মাথা কাজ করে না ঠিকঠাক মতো। মূলত এই কারণে কিন্তু উনি লেখাপড়া ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর আর আগাতে পারছিলেন না। তার আগ পর্যন্ত উনি অনেকটা এগিয়েছেন, কিন্তু ইউনিভার্সিটিতে উনি যে সাবজেক্টে ভর্তি হয়েছেন সেই সাবজেক্টের পড়াশোনার প্রেশার খুব বেশি, উনি আর সেটা নিতে পারছিলেন না, অথচ উনি অত্যন্ত মেধাবী একজন স্টুডেন্ট ছিলেন। এরপরে উনি নাকি মাঝে মাঝে বাড়িতে যেতেন এবং ওনার আচার আচরণে অদ্ভুত কিছু পরিবর্তন হতে থাকে, অনেকটা পাগলামি করতে থাকেন। কারণ উনি এই সমস্যার সমাধানের জন্য একাধিক তান্ত্রিক কবিরাজের কাছে দৌড়াদৌড়ি করেছিলেন। এক একজন এক এক রকম ভাবে ট্রিটমেন্ট দেওয়ার কারণে ওনার মানসিক কিছু সমস্যা দেখা দিয়েছিল, যার ফলে উনি পাবনা মেন্টাল হসপিটালে 2 মাস ভর্তি ছিলেন। পরবর্তীতে উনি সুস্থ হয়েছিলেন এবং এই সমস্যা থেকে উনি নিষ্কৃতিও পেয়েছিলেন। এখন তিনি ভালো আছেন। কিন্তু একটি ভয়ানক ব্যাপার সেটি হলো, এই যে একজন তান্ত্রিক যে ওই যে পরীকে ডেকে নিয়ে এসেছিল, এই বিষয়টি নাকি সম্পূর্ণ ছিল একটি আইওয়াশ বলতে এটা যে ভেলকিবাজি তা না, ওনাকে ওই ছোট বয়সেই তার কোনো পরিচিত লোকদের মাধ্যম দিয়ে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল। এই সব কিছু মূলত একটা পরিকল্পনার অংশ ছিল। ব্ল্যাক ম্যাজিক করে তার উপর এই জিনটি চালান করে দেওয়া হয়েছিল, বা এই পরীটি, জিনদের মধ্যে যেই স্ত্রীলিঙ্গ পরী বলি আমরা, এই পরীটি তাকে বলেছিল সে তার উপকার করবে, আসলে সে তার উপকার করেনি, সে সবসময় তার ক্ষতিই করেছে। আর কুকুর সবসময় খারাপ এবং পিশাচ দুষ্টু জিনদের দেখলে ঘেউ ঘেউ করে ওঠে। তার সাথে যখন ওই জিনিসটি ছিল তখন ওই কুকুর ঘেউ ঘেউ করে উঠেছিল, কিন্তু ওইটার মর্ম তো তখন সে বুঝতে পারেনি, যেটা পরবর্তীতে জানা গিয়েছে।
এবং অনেক কষ্টে ওই জিনিসটা থেকে তাকে আল্লাহর অশেষ রহমতে মুক্তিদান করা গেছে।